চলুন আজ আমরা ইন্টারনেটের এক কোণে লুকিয়ে থাকা একটা অদ্ভুত ডিজিটাল রহস্যের গভীরে ডুব দিই। গল্পটা শুরু হয়েছিল জানেন, খুব সাধারণ একটা ইউটিউব ভিডিও দিয়ে, কিন্তু শেষমেশ এটা আমাদের প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আচ্ছা, স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন তো। বাম দিকে কি দেখা যাচ্ছে? একটা ইউটিউব ভিডিওর টাইটেল, কবিতা ভোর হলো, কাজী নজরুল ইসলাম। বেশ সহজ আর সোজা সাপটা, তাই না? কিন্তু এবার ডান দিকে তাকান। ওটা হলো ওই একই ভিডিওর অটোমেটিক্যালি তৈরি হওয়া ট্রান্সক্রিপ্ট। কি মনে হচ্ছে? পুরোটাই একটা জগা খিচুড়ি, আর ভাষাটাও তুর্কি। আমাদের রহস্যটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। এখন প্রশ্নটা তো মাথায় আসবেই, তাই না? কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত বাংলা কবিতা, সেটা কি করে এমন একটা অর্থহীন তুর্কি শব্দের জগাখিচুড়ি হয়ে গেল? চলুন দেখি এই ডিজিটাল জটটা ছাড়ানো যায় কিনা। যে কোনো রহস্য সমাধানের জন্য সবার আগে কি করতে হয়? প্রমাণগুলো ভালো করে দেখতে হয়, তাই তো? আমাদের হাতে প্রমাণ বলতে আছে ওই অদ্ভুত ট্রান্সক্রিপ্টটা। প্রথম দেখায় তো এটাকে একদমই অর্থহীন মনে হচ্ছে, কিন্তু কে জানে হয়তো এর মধ্যেই কোনো সূত্র লুকিয়ে আছে। চলুন তো এই হিজিবিজি লেখাটার মধ্যে কোনো চেনা শব্দ বা প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা সেই চেষ্টাটা করি। আর বাহ, আমরা কিন্তু প্রথম সূত্রটা পেয়েও গেছি। এই ট্রান্সক্রিপ্টের মধ্যেই দেখুন কুকুলি শব্দটা পাওয়া গেছে। এখন এই কুকুলিটা কি? এটা আসলে তুরস্কের বাচ্চাদের মধ্যে ভীষণ জনপ্রিয় একটা কার্টুনের নাম। এর মানে কি দাঁড়ালো? মানে হলো এই শব্দগুলো কিন্তু একদম জাঁতা নয়, এদের একটা উৎস আছে, আর সেই উৎসটা হলো তুর্কি পপ কালচার। তদন্তে আর একটা বড়সড় সূত্র যোগ হলো। কুজু কুজু শব্দটার দিকে খেয়াল করুন। এটা হলো তুরস্কের একজন খুব বিখ্যাত পপ সিঙ্গার তারকানের একটা সুপারহিট গানের নাম। তাহলে ব্যাপারটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? এই পুরো ট্রান্সক্রিপ্টটা আসলে বিভিন্ন তুর্কি মিডিয়ার টুকরো টুকরো অংশ জুড়ে তৈরি হয়েছে। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা যখন ট্রান্সক্রিপ্টের সব অদ্ভুত শব্দকে এক জায়গায় আনলাম, তখন দেখলাম যে সেগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন ধরুন, কিছু শব্দ হলো পপ কালচারের, কুকুলি বা বারবির মতো। আবার কিছু আছে পণ্যের নাম, বা ধরুন কমান্ড, যেমন ইন্দির শব্দটা, যার মানে হলো ডাউনলোড। এই ধরনের শব্দ তো সাধারণত অ্যাপ বা সফটওয়্যারের কমান্ড হিসেবেই ব্যবহার হয়। তার মানে এটা পরিষ্কার যে এটা আসলে কোনো একটা গোটা বাক্য নয়, এটা হলো বিভিন্ন ডিজিটাল সোর্স থেকে আসা ডেটার একটা মিক্স আপ, একটা জগাখিচুড়ি। তো সূত্রগুলো বিশ্লেষণ করে আমরা অন্তত এটুকু বুঝলাম যে এই জগাখিচুড়িটা কি দিয়ে তৈরি। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, কে বা কি এর জন্য দায়ী? চলুন এবার আমাদের প্রধান সন্দেহভাজনকে খুঁজে বের করা যাক। আর আমাদের প্রধান সন্দেহভাজন আর কেউ নয়, স্বয়ং ইউটিউবের অটোমেটিক স্পিচ রেকগনিশন বা এএসআর সিস্টেম। এটা তো আমরা সবাই জানি, এমন একটা টেকনোলজি যা মানুষের কথা শুনে সেটাকে টেক্সটে কনভার্ট করে। দেখাই যাচ্ছে কোনোভাবে এই সিস্টেমটাই একটা বড়সড় গোলমাল পাকিয়ে ফেলেছে। সাধারণত এই এএসআর সিস্টেমটা কিন্তু খুবই সোজা সাপটাভাবে কাজ করে। প্রথমে এটা ভিডিওর অডিওটা শোনে, এরপর সে অডিও থেকে শব্দগুলোকে চিনে নেয়, তারপর সেই শব্দগুলোকে লেখায় পরিণত করে, আর সবশেষে স্ক্রিনে ট্রান্সক্রিপ্ট হিসেবে দেখিয়ে দেয়। মানে নর্মাল অবস্থায় এটা কিন্তু দারুণ কাজের একটা টেকনোলজি। কিন্তু আমাদের এই কেসটায় সিস্টেমটা মোটেই স্বাভাবিকভাবে কাজ করেনি। ওই যে সহজ সরল প্রক্রিয়াটা, তার মধ্যে কোথাও একটা বড়সড় গণ্ডগোল বা গ্লিচ হয়ে গেছে। চলুন এখন দেখি এই টেকনোলজিটা ঠিক কিভাবে ফেইল করতে পারে আর তার ফল কতটা অদ্ভুত হতে পারে। তো প্রশ্ন হলো, ঠিক কী কারণে এমনটা হতে পারে? একটা বড় কারণ হতে পারে ভুল ভাষা শনাক্তকরণ। মানে সিস্টেমটা হয়তো বাংলা আবৃত্তিটাকে ভুল করে তুর্কি ভাষা হিসেবে চিনে ফেলেছে। আরেকটা কারণ হতে পারে অডিও ক্রসটক। ব্যাপারটা একটু ভাবুন, সিস্টেমটা যখন বাংলা কবিতাটা শুনছে, ঠিক তখনই হয়তো অন্য কোনো তুর্কি ভিডিও ডেটা এর সঙ্গে মিশে গেছে। অনেকটা দুটো রেডিও স্টেশন একসাথে বেজে উঠলে যেমন হয়, ঠিক তেমন। আর তার ফল এই যে একটা পুরোপুরি অর্থহীন ট্রান্সক্রিপ্ট। সিস্টেমটা যে কতটা বাজেভাবে ফেইল করেছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লাইনটা, সুযোগ সাকালেও আদাম ইন্দির কাপালি। এর যদি আক্ষরিক অনুবাদ করা হয় তাহলে দাঁড়ায় শিশু দাড়িওয়ালা লোক ডাউনলোড বন্ধ। এটা এতটাই অর্থহীন যে এটা থেকে পরিষ্কার বোঝা যায় সিস্টেমটা শুধু ভুল করছে না, এটা আসলে পুরোপুরি কোল্যাপস করেছে।
এতক্ষণ তো আমরা দেখলাম যে এই অদ্ভুত ট্রান্সক্রিপ্টটা কিভাবে তৈরি হলো, কিন্তু এই ডিজিটাল রহস্যটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এই ছোট্ট একটা ভুল প্রযুক্তি আর ইনফরমেশনের জগৎ নিয়ে আমাদের ঠিক কী বলে? এই অদ্ভুত ঘটনাটা থেকে কিন্তু কয়েকটা খুব জরুরি বিষয় পরিষ্কার হয়ে যায়। প্রথমত, অটোমেটিক সিস্টেমগুলো যতই পাওয়ারফুল হোক না কেন, তারা ভুল করতে পারে, তাদেরও ভুল হয়। আর দ্বিতীয়ত, কোনো তথ্যের আসল মানে বোঝার জন্য তার কনটেক্সট বা প্রেক্ষাপটটা জানা যে কতটা জরুরি। যেমন ধরুন বাংলায় চাল শব্দটা, এটা ভাতের চালও হতে পারে, আবার কোনো কিছুর চাল বা কৌশলও হতে পারে। প্রেক্ষাপটটা না জানলে একটা মেশিনের কাছে মানুষের ভাষাও তো আসলে কতগুলো অর্থহীন ডেটা ছাড়ার কিছুই নয়। আর সবশেষে একটা বেশ বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা তো এমন একটা সময় ঢুকে পড়ছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জন্য লিখছে, ছবি আঁকছে, এমনকি আমাদের হয়ে সিদ্ধান্তও নিচ্ছে। তো এই অবস্থায় যখন এই টেকনোলজিগুলো যারা মোটেই নিখুঁত নয় ভুল করবে, তখন সেই ভুলগুলো চেনার আর সেগুলোর সাথে মানিয়ে চলার ক্ষমতাটা আমরা অর্জন করব কিভাবে? প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো।